ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের তো সংকট লেগেই আছে, আমরা জ্বালানি সংকটে ভুগছি। আমরা জুলাই সনদ হবে কি হবে না সেই সংকটে ভুগছি। আমরা জুলাই অভ্যুত্থান হয়েছিল কি হয়নি সেই আলোচনা সমালোচনায় ভুগছি। আমরা রাজনীতিতে কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের আলোচনার উদ্ভব ঘটাচ্ছি। যে এটা যে খুব নতুন কিছু তা নয়, তবে নতুন সরকার, নতুন সংসদ, আমরা যেহেতু দাবি করছি যে আমরা দীর্ঘ সময় ভোট দিতে পারিনি, সেই ক্ষেত্রে ভোট দিয়ে আসা একটা নতুন সরকার, নতুন সংসদ, সেইখানে এসে আমরা রাজনীতির জায়গাতে এক ধরনের পরিবর্তন চাই। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, কিছু তো পরিবর্তন হয়েছে, সেই জায়গা থেকে আমরা একটি আলোচনা আসছি। আমরা আজকের বিষয় সমসাময়িক সব বিষয়ই থাকবে, তবে আমরা একটা স্পেসিফিক বিষয়ের কথা বলছি যে রাজনীতিতে ভাষা প্রয়োগ ও সমালোচনা। একদম এর মধ্যেই থাকবো আমরা তা না, এর সঙ্গে আরও বেশ কিছু বিষয় থাকবে, বিশেষ করে চলতি যে ঘটনাগুলো। দর্শক, আমরা আমাদের এই বিষয় এবং সাম্প্রতিক রাজনীতি নিয়ে আলোচনার জন্য যে দুজনকে ডেকেছি, একজন রাজনৈতিক বিশ্লেষক, ইউথ লিডার, অ্যাক্টিভিস্ট ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং একজন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতায় আনা সময়ের দাবি। সরকারের ওপর জনগণের হারানো আস্থা ফিরে এসেছে, দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে নতুন সরকারের কার্যক্রম, জানালেন উপদেষ্টা মাহদি আমিন। জ্বালানি তেলের সংকট তৈরির অপচেষ্টায় একটি মহল। যদি অবৈধভাবে ব্যবহার না করেন, অবৈধভাবে মজুত না করেন, কৃত্রিমভাবে একটা সংকট সৃষ্টি করার অপচেষ্টা যাতে না থাকে সে ব্যাপারে আমরা যদি সজাগ হই, সচেতন হই, নিশ্চয়ই যতটুকু সংকট আছে কেটে যাবে ইনশাআল্লাহ। সরকারের তথ্য সত্য নয়, অভিযোগ ডাক্তার শফিকের। এই সংকটটা এই সরকারের তৈরি না, এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। চলতি বছরের হজ যাত্রা শুরু, প্রথম দিনের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। এবছর ৭৭,৫০০ বাংলাদেশি হজ পালন করবেন। এবং উচ্ছেদের পর আবারও বেদখল রাজধানীর ফুটপাত, আইনি ব্যবস্থার ঘোষণা প্রশাসনের, হকারদের জন্য ইতিবাচক পরিকল্পনার কথা ভাবছে ডিএসসিসি। শিরোনাম দেখছিলেন দর্শক, আমরা আলোচনা শুরু করবো, তবে এর আগে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানটি কিন্তু ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের যে দুজন অতিথি রয়েছেন তাদেরকে আপনাদের প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্ন তাদেরকে জানিয়ে দেব। আমি একটু রাশেদ প্রধানকে দিয়ে শুরু করতে চাই। রাশেদ প্রধান, আপনি দারুণ আলোচিত, দারুণ সমালোচিত, বিশেষ করে সাম্প্রতিক কালে। এখন আলোচিত সমালোচিত দুটো শব্দ আসলে একই, অনেকে মনে করেন যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তা না। আলোচনাও এক ধরনের সমালোচনা, সমালোচনাও এক ধরনের আলোচনা। এখন আপনি রাজনীতিতে ছিলেন, আপনার বাবাও কিন্তু দারুণ আলোচিত ছিল, আবার বলা যায় সমালোচিত ছিল, বড় নেতা ছিলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, অবিভক্ত ছাত্রলীগ ওই সময়টা, এবং সেটি আমাদের দেশে এখন এই যে রাজনীতিটা কেমন চলছে, জুলাই পরবর্তীতে রাজনীতিটা কেমন চলছে, আপনি কেন আলোচিত হয়েছেন তা জানতে চাচ্ছি না, কেমন মনে হচ্ছে এই জুলাই পরবর্তীতে রাজনীতি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক রাকিব ভাইকে, যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। দেখুন, নতুন একটা সরকার এসেছে এবং আসার পর যে খুব বেশি সময় পার হয়েছে সেটাও বলা যায় না। আমরা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে যেটা বলি হানিমুন পিরিয়ড, সেই হানিমুন পিরিয়ডও কিন্তু সরকার পার করতে পারে নাই। হানিমুন পিরিয়ড শেষ হওয়ার আগে সরকারকে যদি আমি ব্লেম দিতে যাই,
সেটাও আসলে এক ধরনের ভুল করা হয়। এই ব্লেমটা আমরা দিতেও চাচ্ছিলাম না, কোনো ইচ্ছাও ছিল না, কোনো প্রয়োজনীয়তাও ছিল না। কিন্তু বিতর্কের সূত্রপাতটা হলো যখন আমরা দেখলাম যে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল, প্রথম দিনই আমরা দেখতে পেয়েছি যে বিএনপি সরকার সেই শপথটা কিন্তু গ্রহণ করে নাই। তার পরপরই মূলত এই বিতর্কটা জন্ম নেয়। এবং আমি মনে করি যে বিএনপি ওই সময় শপথটা না নিয়ে একদিকে যেভাবে এই 70% মানুষ যারা হার পক্ষে ভোট দিয়েছে তাদের সাথে যেমন বেইমানি করেছে, একই সাথে সাথে তারা বিরোধী দলকে সুযোগ করে দিয়েছে আন্দোলন করার জন্য অথবা রাজপথে যাওয়ার জন্য। নতুবা সেই সময়ে বিরোধী দলের হাতে এমন কিছুই ছিল না যেটা নিয়ে রাজপথে আন্দোলন করা যেতে পারে। এবং পরবর্তী অবস্থানে আমরা যেটা দেখতে পেয়েছি, সংসদের পরিবেশ পরিস্থিতি, বিরোধী দলকে সময় কম দেওয়া এবং অধ্যাদেশগুলোকে বাতিল করে দেওয়া, এই সব কিছু মিলিয়ে আর সার্বিক যে পরিস্থিতি আপনি বলছিলেন, হেডলাইনেও দেখাচ্ছিলেন যে জ্বালানি সংকট, এর সাথে সাথে সারের দাম মূল্য বৃদ্ধি, হাম নিয়ে একটা আলোচনা চলছে, সব কিছু মিলিয়ে যদি সংক্ষেপে বলতে হয় বা এক লাইনে, আমি মনে করি এই মুহূর্তে সরকার বেশ বিপজ্জনক অবস্থায় আছে। ধন্যবাদ আপনাকে। কেমন কেমন বিপজ্জনক অবস্থায় সরকার? কেন বিপজ্জনক এই অবস্থা? আশঙ্কা না শঙ্কা কেন? না, বিপজ্জনক অবস্থা বলছি যদি আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার আমলের পরবর্তী অন্তর্বর্তী সরকার হয়ে যে নতুন সরকার এসেছে, সেটা বিএনপি সরকারের জন্য প্রথমতই একটা চ্যালেঞ্জিং। এখানে যদি জামাতও সরকার করতো তারাও এই চ্যালেঞ্জটা ফেস করতো, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে একটা শূন্য অবস্থায় রেখে গেছে। অর্থ পাচার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে অটোমেটিক্যালি নতুন যেই সরকার এসেছে বিএনপি সরকার, সেটা একটা শূন্যের উপর বেস করে দাঁড়িয়ে আছে। তার পরবর্তী অবস্থানে যখন বিরোধী দলকে হাতে একটা সুযোগ তুলে দেওয়া হয় দেশ জনগণের সাথে বেইমানি করে, অর্থাৎ রাজপথে এবং সংসদেও একটা নতুন চাপ সৃষ্টি হয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবেও চাপ, আপনার অর্থনৈতিকভাবেও চাপ, এর মধ্যে বিশ্বে একটা যুদ্ধ সৃষ্টি হয়েছে, জ্বালানি সংকট, সব কিছু মিলিয়ে আমি মনে করি নতুন যে সরকার সে বিপজ্জনক অবস্থা এবং চাপের মধ্যে আছে। আচ্ছা, আমি এই ইয়েতে রাকিবের কাছে আসি। যেটি রাশেদ বলেছে, আমরা সাধারণত ম্যাক্রো ইকোনমিক্সের ভাষায় সরকার কিন্তু কখনোই, সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন আর সুইজারল্যান্ড বলেন, সরকার কখনো স্বাভাবিক থাকে না, সরকার সবসময় সংকটে থাকে, সব দেশের সরকার। হ্যাঁ, এটা হলো ইকোনমিক্সের থিওরি বলে আর কি। তো যাই হোক, আপনার কি মনে হচ্ছে সরকার কি আসলে বিপজ্জনক অবস্থায় আছে? সরকার কি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, বা আসলেই সংকট আছে কিনা? জ্বালানির কিন্তু আমরা গভর্নমেন্টের থেকে বলা হচ্ছে যে আমাদের সংকট নেই, তো আমরা আসলে কি করছি, কি নিয়ে আলোচনা করছি আসলে? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনার আজকের প্রোগ্রামের নাম রাজনীতিতে ভাষা ব্যবহার এবং সমালোচনা। দেখুন, আমার সাথে যিনি রয়েছেন, নিশ্চয় আপনি শিরোনামের লগ্নেই বলেছিলেন যে আলোচিত এবং সমালোচিত দুইটাই। আমি সমালোচনার ক্ষেত্রে যাচ্ছি না, আমি আলোচনার ক্ষেত্রে থাকতে চাই। দেখুন, উনি সাম্প্রতিক সময় একটা বক্তব্য দিয়েছেন, যিনি মাননীয় প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার শব্দটি বলেছেন, এবং পরবর্তী সময় ওনার ফেসবুকে উনি এটা ব্যাখ্যা দিয়েছেন। আজকে সম্ভবত বা গতকালই উনি হয়তো প্রেস কনফারেন্সে দুঃখ প্রকাশ করেছেন। এবং দেখুন, আসলে আমাদের যে রাজনীতির নতুন বন্দোবস্ত বা ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এবং যে নতুন বাংলাদেশের কথা গত 11 বছর ধরে আমরা শুনতে অভ্যস্ত, সেই নতুন বাংলাদেশে আসলে কাদেরকে নিয়ে আপনি নতুন বাংলাদেশ করবেন, যেখানে একজন প্রাইম মিনিস্টারকে বা একজন সম্মানিত রাষ্ট্রের সর্বোচ্চ পদকে আপনি যে ল্যাঙ্গুয়েজে সমালোচনা করেন, সমালোচনা করতে তো কোনো অসুবিধা নেই, সমালোচনা তো আমরাও করি। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে অনেকবার এসেছি, এই চ্যানেলে অনেকবার এসেছি। আমি ইউনূস সরকারের প্রচণ্ড সমালোচক ছিলাম, এনসিপি জামাত অনেকে সমালোচক ছিলাম, এই সরকারেরও অনেক ক্ষেত্রে আমি সমালোচনা করছি অলরেডি। তো সেক্ষেত্রে আমাদের শেখ হাসিনার সমালোচনা হতো যতটুকু সুযোগ পেতাম আমাদের দিক থেকে আমরা করতাম, ওই সময় আমাদের সুযোগটা কম ছিল। এখন দেখুন, আসলে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা কি বুঝি আসলে? ধরুন, আপনি যদি খেয়াল করে থাকেন, বেগম খালেদা জিয়া মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। উনি মারা যাওয়ার আগ পর্যন্ত, ইভেন 5 আগস্টের পরেও উনি কিন্তু একটা দিনও ইভেন শেখ হাসিনাকে নিয়ে উনি কোনো বাজে মন্তব্য করেননি। তারেক রহমানকেও কাউকে দেখেননি আজ পর্যন্ত কাউকে অ্যাটাক করে বাজে মন্তব্য করতে। এটা তার ব্যক্তিগত চরিত্র, তাই বলে যে কেউ কাউকে বাজে মন্তব্য করবে না তেমন কোনো কথা আছে? না,
ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনি প্রতিপক্ষের প্রতি কতটুকু সহিষ্ণু হলেন, কতটুকু আপনি মানে টলারেন্সি সোসাইটি তৈরি করতে চান। আমরা সবাই ডেমোক্রেসি চাই, আমরা ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন ডেমোক্রেসি আমরা সকলেই চাই, কিন্তু ধরেন এই ওয়েস্টার্ন ডেমোক্রেসি ইস্টাবলিশ করতে হলে তো আপনাকে একটা টলারেন্স সোসাইটি করতে হবে। ধরুন আপনাকে আমি একটা কথা বলি, যে নতুন বন্দোবস্ত বা নতুন বাংলাদেশের যে ফ্যান্টাসিজম বা রোমান্টিসিজম, আমি সেই রোমান্টিসিজম বিশ্বাসী না আসলে। কেন, ধরেন আপনি চাইলে এই বাংলাদেশকে আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না, এটা যে আসুক না কেন এখানে চেঞ্জ করা পসিবল না, কোনো ক্ষেত্রেই না। ইভেন অর্থনীতি বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, কালচার বলেন, কৃষ্টি বলেন, রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বলেন। আমি শেষ করি আপনার এই প্রসঙ্গটি, 30 সেকেন্ড নেই আমাদের। ধরেন এই ইস্টার্ন ডেমোক্রেসিতে আমরা টুক করে ফেলে দেব ব্রিজের থেকে, আমরা কুলাঙ্গার বলবো, আমরা বলবো যে এদেরকে চুবিয়ে মেরে ফেলা হোক। এখানে সমস্যাটা কি? সবকিছু ওয়েস্টার্ন ডেমোক্রেসির মতো হতে হবে কেন? না না, সবকিছু ওরকম হতে হবে ব্যাপারটা, আমি তো সেই প্যারামিটার আমি যাচ্ছি না। কিন্তু ঘটনা হচ্ছে কি, ধরেন আপনি একজন প্রতিপক্ষকে, আপনি তো সমালোচনা করার অনেক ভাষা আছে, সমালোচনা আপনার প্রত্যেকটি কাজে করতে পারেন, প্রত্যেকটি কথা করতে পারেন, প্রত্যেকটি সিদ্ধান্ত করতে পারেন। যেমন আজকে বিএনপি সরকারের ওরা প্রেস বিফ করেছে, 60 দিনে 60টি দফা ওরা করেছে, এটা নিয়ে অলরেডি এনসিবি সমালোচনা করছে। সমালোচনা আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই। আপনি ধরেন এই যে রাজনৈতিক কালচারটা যে আপনি পরিবর্তন করবেন, কী হিসাবে আপনি করবেন? তাহলে আপনার প্রতি যদি আমার সেই মিউচুয়াল রেসপেক্টের জায়গা না থাকে, তার মানে সমালোচনার অর্থ এই নয় যে আপনাকে আমি কুলাঙ্গার বলবো, তাও একজন রাষ্ট্রপ্রধানকে, একজন প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলবো। সুতরাং আমি অন্তত এই এনভায়রনমেন্টে আমি অভ্যস্ত না, এবং আমি অন্তত আপনার যে নতুন বন্দোবস্ত আপনারা যারা বলেন, সেই নতুন বন্দোবস্তের সত্ত্বেও আমি অন্তত সে অ্যাকোমোডেট না। আমি একটু ঘটনার পূর্বে ফিরে যেতে চাই, যে কথাগুলো আজকে একটু বলা প্রাসঙ্গিক বলে আমি মনে করি। আপনি অলরেডি তুললেন যে ওনার বাবার প্রসঙ্গটি, শফিউল আলম প্রধান। আমি ব্যক্তিগত আক্রমণের দিকে যাচ্ছি না, ব্যক্তিগত সমালোচনার দিকে যাচ্ছি না, আমি বাংলাদেশের প্রিভিয়াস হিস্ট্রি ধরে কথা বলি। ধরেন আজকে এপ্রিল মাস চলছে বাংলাদেশে, তাই না? এখন তো এপ্রিল মাস চলছে, 2026 সালের এপ্রিল। 1974 সালে আমি ফিরতে চাই। 1974 সালে 4 এপ্রিল রাত্রেবেলা কী হয়েছিল জানেন আপনি? জানেন তো? বাংলাদেশের আলোচিত হত্যাকাণ্ড, যে মহসিন হলে 7 খুন মার্ডার, সেই 7 খুন মার্ডারের প্রধান আসামি কে ছিলেন? শফিউল আলম প্রধান, যার কথা আপনি বললেন। সেই শফিউল আলম প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 15 আগস্টের ঘটনার পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম ওনাকে যাবজ্জীবন থেকে প্রথম 10 বছর কারাদণ্ড দেন কমিয়ে, তারপরে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই শফিউল আলম প্রধান 1980 সালে তখন জাকপা গঠন করেন। জাকপা গঠন করার পর থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত তিনি এই জোটের সাথে ছিলেন, ওনারাও সেই জোটের সাথে ছিলেন। সে জোটে থাকা বের হওয়ার কোনো আপত্তি দেখি না। আপনার রাজনৈতিক ইকুয়েশন যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, কিন্তু রাজনৈতিক ইকুয়েশন যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি আরেকজনকে কুলাঙ্গার বলবেন, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কুলাঙ্গার বলবেন। এই অভ্যস্ততা আমি অন্তত অভ্যস্ত না। আমি আরেকটা শব্দ যোগ করতে চাই। ধরেন আজকে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব ঘুরে বেড়াচ্ছে, আমি এটা বলতে চাই না। ধরেন 1980 সালে ওনার বাবা শফিউল আলম প্রধান, সেই শফিউল আলম প্রধান জাকপা গঠন করেন। তখন উনি কারাগার থেকে মুক্তি পেয়ে উনি বিয়ে করেন, ওনার জন্ম তারপর হয়েছিল। এখন একটা কথা গ্রাম্যপ্রবাদে বলতে হয়, কার হক দায় খাওগো বান্দি ঠাকুর চেনো না। সুতরাং আমরা আমাদের ইতিহাস ভুললে হবে না। আপনি আপনার নিজের ইতিহাসে খেয়াল করুন, তারপর আরেকজনকে আপনি কুলাঙ্গার বলুন। যতই আপনি ক্ষমা চান না কেন, সে কৃষ্টি কালচার, যত ক্ষমা চান না কেন, এই ক্ষমা চাওয়ার অর্থ এই না আপনি একটা দলের মুখপাত্র, আপনি একটা দলকে প্রতিনিধিত্ব করেন, এবং আপনার দল 3 জন মেম্বার হোক 5 জন মেম্বার হোক, সেটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি একটা জোটের সাথে আছেন, আপনি একটা দেশের মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে আপনি প্রতিদিন কথা বলেন, কিন্তু আপনার শব্দচয়নে আমি আবার বলি, আপনি যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন আমরা সেই ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত না, আমরা সেটাকে নতুন বন্দোবস্ত রাজনীতি বলি না। এবার আপনার প্রসঙ্গে আসি একটু। আচ্ছা, দেশের প্রসঙ্গ আর মানে আমি তো আসলে এই প্রসঙ্গটা আনি নাই, যেহেতু আপনি এই আলোচনা করছেন। এখন রাশেদকে তো আমাকে কথা বলতে দিতে হবে, রাশেদের কাছে দিই, কারণ আমি তো আসলে দেশের সংকট নিয়ে সরাসরিতে গিয়েছিলাম। হ্যাঁ, রাজনীতির ভাষা সেখানে ছিল। রাশেদ, আপনার কোনো কিছু বলার আছে কিনা? আমার এই যে রাকিব যেই পার্সপেক্টিভে আপনার কাছে আসলেন। ধন্যবাদ আপনাকে। না আসলে বিষয়টা হচ্ছে, আমি তো এখানে ঝগড়া করতে আসি নাই তো, মানে যেহেতু প্রসঙ্গ আসলো, সেটা হচ্ছে যে বক্তব্যটা প্রদান করার পরে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে, আমি আমার সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য প্রকাশ করেছিলাম। সেটার মধ্যে আমি স্পষ্ট করে বলেছিলাম যে কুলাঙ্গার শব্দটার অর্থ না বুঝেই সম্ভবত বিএনপি সমর্থক গোষ্ঠী রাকিব ভাইয়ের মতোই উত্তেজিত হয়ে গেছে। আমি কিন্তু নির্বাচনের আগ থেকে যেই বক্তব্যটা রাখছিলাম, সেটাই আমি ওই দিনের বক্তব্যে বলেছি। সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের যে বিএনপি ছিল, সেই বিএনপিটা এই মুহূর্তে নাই। জনাব তারেক রহমান তার এই বিএনপির রাজনীতির মাধ্যমে তার পরিবারকে অপমানিত করেছে, অসম্মান করেছে। আমার জ্ঞান খুব বেশি না, কিন্তু আমি কুলাঙ্গার শব্দটা সম্পর্কে যা বুঝি সেটা হচ্ছে কুল যোগ অঙ্গার, অর্থাৎ কুল অর্থ বংশ এবং অঙ্গার অর্থ হচ্ছে কলঙ্কিত করা। তো এই জায়গাটার থেকে এই শব্দটা প্রয়োগ করা।
এবং আমি যেটা দেখলাম পরবর্তীতে, আমি সাধারণত চেষ্টা করি সবার ফোন রিসিভ করতে, এবং বিএনপির সমর্থক গোষ্ঠী আমাকে ফোন দিয়ে যেটা বলার চেষ্টা করছে, আমি সেই শব্দটা যেতে চাই না, ওনারা কুলাঙ্গার শব্দটার অর্থই বুঝেন নাই। ওনারা ভেবেছেন আমি বোধহয় অবৈধ সন্তানের কথা বলতে চাইছি। এইটা নিয়ে একটা ভীষণ ক্ষোভ সৃষ্টি হয়েছিল, কারণ বক্তব্য একই, আগেও দিয়েছে। মানে কুলাঙ্গার শব্দটা পজিটিভ, আমি আপনার কাছে জানতে চাই এটা কি পজিটিভ শব্দ? আমি শেষ করে আচ্ছা বলেন, আসছি আপনি বলেন একবার। বলেন বলেন। তো ওই জায়গাটার থেকে আমার কাছে মনে হয়েছে এই একটা শব্দ প্রয়োগ ব্যতীত পুরা স্টেটমেন্টটা একই ছিল। তো আগে কখনোই প্রতিবাদ হয় নাই, এভাবে করে প্রতিরোধও হয় নাই, নতুন করে হলো। তো আমার কাছে মনে হয়েছে এই শব্দ চয়নটা বিএনপি সমর্থক গোষ্ঠী পছন্দ করে না। এই কারণে আমি সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এটার জন্য দুঃখ প্রকাশ করেছি। তারপর দেখলাম যে সারা বাংলাদেশ জ্বলে উঠল, বিভিন্ন জায়গায় কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, আমার স্যান্ডেল নিক্ষেপ অভিযান করা হয়েছে। তো সেটাও গণতান্ত্রিক অধিকার, আমি সেটাকে সাধুবাদ জানি। তো আমার মনে হলো হয়তো আমার ফেসবুকের লেখাটা সবাই দেখতে পারেনি, আজকে সকালে একটা প্রেস কনফারেন্স করে আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি। ঠিক আছে, এই শব্দটায় যেহেতু আপনাদের এতই আপত্তি, আমি শব্দটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমার বক্তব্য একই রয়ে গেছে। সাথে আমি যেটা বলেছি, যেটা রাকিব ভাই বলল যে এই যে নতুন কালচারটা তো উনি অভ্যস্ত না, তো ওই যে যেটা বলছিলাম কুশপুত্তলিকা দাহ অথবা আন্দোলন সংগ্রাম করা, মিছিল মিটিং করা, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা আমার আছে কিনা সেখানে যাচ্ছি না, তাদের এই অধিকারটা আছে। কিন্তু ধরেন আমার বাসভবনের সামনে এসে মব সৃষ্টি করা, আমার বাসায় হামলা করা, অথবা পঞ্চগড় জেলায় আমার কার্যালয় ছাত্রদল যুবদল মিছিল নিয়ে যে ভেঙে গুড়াগুড়া করে দেওয়া, এই কালচারটাতে রাকিব ভাই অভ্যস্ত কিনা এটাও একটা প্রশ্ন। অভ্যস্ত, আমি অভ্যস্ত। আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আচ্ছা আসলে আমি কি ওই পয়েন্টটা শেষ করে আসবো নাকি শেষ নতুন করেন, প্রশ্ন শেষ নিব? করেন, শেষ আচ্ছা। করেন, শেষ করেন। আর এটা নিয়ে আর কিছু বলছি না, আমি অলরেডি দুঃখ প্রকাশ করেছি, আবারও আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এই শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করলাম। স্টেটমেন্টটা আমার আগেরটাই রয়ে গেছে। আরেকটা প্রসঙ্গ ভাইয়া এনেছেন, সেটা হচ্ছে আমার মরহুম পিতা শফিল আলম প্রধানের 7 মার্ডার কেসের ব্যাপারে। আচ্ছা, এটা নিয়ে আমি খুব সংক্ষেপে বলি যেহেতু টকশোতে সময় কম। সেটা হচ্ছে 74-এ উনি যে স্টোরিটা বলেছেন, স্টোরি ইজ অ্যাবসোলুটলি রাইট অ্যান্ড অ্যাবসোলুটলি কারেক্ট, আমি একমত। আমি শুধু আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যেটা জানাতে চাই, সেটা হচ্ছে ওই এপ্রিল মাসের আগে মাস, যেটা ছিল মার্চের 30 তারিখ, তৎকালীন আওয়ামী ছাত্রলীগ আওয়ামী লীগের 64 জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে। শেখ মুজিব তখন ক্ষমতায়, সেই আওয়ামী লীগ এবং যুবলীগের 64 জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিল আওয়ামী ছাত্রলীগের সেক্রেটারি শফিউল আলম প্রধান। এবং ওই কমিটি যে সিদ্ধান্তটা নিয়েছিল, সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে তার 7 দিনের মধ্যেই 7 মার্ডার কেস সংগঠিত হয় এবং শফিউল আলম প্রধানকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়। এই গল্পগুলো আমরা কার থেকে শুনেছি জানেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। বিএনপির সকল বর্ষিয়ান নেতারা পাবলিক স্পিচে এতদিন এটা বলে এসেছে। আজকে হয়তো তারা অস্বীকার করতে চায় না, এখনো আমি তাদের মুখে এটা শুনি নাই, রাকিব ভাইয়ের মুখে শুনলাম। আরেকটা পয়েন্ট, এই মুহূর্তে সংসদে বিএনপির একজন নেতা রয়েছে সাংসদ হিসাবে, মনিরুল হক চৌধুরী। শফিউল আলম প্রধান যখন উনি আজকে আপনাকে ইস্তেফা বলছে, সেক্রেটারি ছিলেন, উনি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। ছিলেন। সো ওনারা কিন্তু সম্মিলিত সিদ্ধান্তে ওই সময় এই কার্যক্রমগুলো, এই ঘোষণাগুলো দিয়েছিলেন। সো এটাই আর কি, বাকিটা আসলে জনগণ বিচার করবে যে আসলে সত্যটা কি, মিথ্যাটা কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্তটা কি ভুল নাকি। সিদ্ধান্ত ভুল বলতেছি না আমি ভাই, ওই সময় জিয়া রহমানের সিদ্ধান্ত না নিলে ভাই ওই পাবলিক যে প্রেসিডেন্ট কমেন্ট করতেছে আপনার জন্ম হইতো না, এটা ট্রু কথা। রাকিব আপনি এই আলোচনায় আসেন, এই আলোচনায় আসেন। আমি আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, আমি ওটাতে ফ্যাক্টরে যাই নাই আমি, কিন্তু আপনারা যে ধরনের রাজনৈতিক কাজটা দেখাচ্ছেন, আমি আপনাকে বলি, আপনি আমাকে বাংলাবিদ দেখাচ্ছেন তো, ধরেন বংশের কলঙ্ক বলতেছেন না, তো তারেক রহমান কোন বংশের কলঙ্ক? উনি কি জিয়া পরিবার বংশের কলঙ্ক? তারেক রহমান ইজ দ্য ওয়ান পারসন যার বাবা মা দুজনে বাংলাদেশ শাসন করেছেন। আপনি ওনার কাজের 100বার সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি কোনো কুলাঙ্গার বলছেন, আবার একটা ব্যাখ্যাও দিচ্ছেন। ভাই আপনাকে একটা শব্দ কথা বলে, ময়কার মা গসিকের কি, এটা অ্যাকচুয়াল অর্থ কোত্থেকে আসছে আপনি জানেন না, কিন্তু এটা নেগেটিভ অর্থে ইউজ করা হয়। সুতরাং আমরা এই রাজনৈতিক কালচার বা এটা স্বীকার করেন, আপনি ভুল করছেন, ভুল স্বীকার করতে কোনো অসুবিধা না। আপনারা এটার পক্ষে আবার বয়ান গাচ্ছেন কেন ভাই, আপনি বুঝেন না কেন? আমার একটা প্রকাশ করেছি, আমি আর 1 মিনিট বলে শেষ করে দিই, যেহেতু রাকিব ভাই আবার না আপনি বলেন, টক শো আপনাদের জন্য। তো ওই জায়গাটাতে মানে যেই সমর্থক গোষ্ঠীটা এখন শব্দচয়ন বা বিভিন্ন জিনিস নিয়ে ভীষণ রাগরত আছে, আমরা যখন বিএনপির সাথে নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে ছিলাম বা 20 দলীয় জোটে ছিলাম, তখন আমার একটা বয়ান ছিল হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে, যে দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী,
আরেকটা ছিল হচ্ছে দিল্লির নাচনেওয়ালি। এই সমর্থক গোষ্ঠী ভালোবেসে আমাকে বুকে জড়িয়ে নিত। তার মানে হচ্ছে যখন আমার পক্ষে কোনো কিছু আসে তখন আমার ভালো লাগে, যখন আমার বিপক্ষে যায় তখন আমার খুব মন খারাপ হয়। সংবিধানটার মতোই, যেটা আমার পছন্দটা ব্যবহার করব, যেটা পছন্দ না করব, অনেকটা এরকম হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি বিরতিতে যাব। রাকিব, আপনি বিরতির পরে কথা বলবেন। তো বিরতিতে যাবার আগে আমার একটু, আমরা এটাকে বলি অ্যান্টি লজিক বা প্যারালাল লজিক। সেটা হলো যে, আচ্ছা, আপনি যে এই যে কথাগুলো বললেন, এটি কি আপনি মনে করেন যে আসলেই তারেক রহমান কুলাঙ্গার, বা আপনি কি মনে করেন যে এই আলোচনাটা আপনি খুব সাধারণ রাজনৈতিক ব্যক্তি, নাকি এটা এক ধরনের স্টানবাজি ছিল আপনার? আমরা এই প্রশ্নটা উত্তরে আসবো। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারের। দর্শক, আমরা ছিলাম একটা বিষয় নিয়ে সংকটের মধ্যে, সেইখান থেকে আমরা আসছি। আমি বিরতিতে যাবার আগে বলে আসছি যে দেখুন, বক্তব্য রাজনৈতিক বক্তব্যর মানে আমাদের দেশে একটা কথা আছে যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। যদিও এটা আমাদের দেশের রাজনীতিবিদরা বলেন যে এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা যেটাকে বলে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, এগুলোর মধ্যে ছিল, কিন্তু কোথাও নাই এই লাইন, বিদেশে কোথাও নাই। রাজনীতিবিদরা বিদেশে কথা বলার সময় খুবই ভেবে চিনতে বলেন, তারা কখনো তাদের কথা ফেরান না। আমাদের দেশে কিন্তু কথা ফেরায় নেন রাজনীতিবিদরা। আর এই কারণে আমার মনে হয় যে একটা বুদ্ধিমানের মতো রাজনীতিবিদরা এই লাইনটা চালু করছেন যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আসলে আপনি আমাকে বলেন তো যে আসলে কি ব্যাপারটা কি? আপনি বড় গাছে ঢিল মেরে আপনার নিজের শক্তি মর্যাদা দেখাতে যাচ্ছেন? এই জনপ্রিয়তার এই ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনার হাতে কিছুই ছিল না, যেহেতু আপনি অন্য কোনোভাবে জ্বলে উঠছেন না। এটা কি আপনাদের স্ট্যান্ডবার্ডই ছিল এই রাজনীতিতে, যে রানিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনি এরকম ভাষায় বললেন হঠাৎ করে, এবং তারপর সেটার ব্যাখ্যা দিচ্ছেন? আর ইউ এনজয়িং ইট? ধন্যবাদ আপনাকে। আমি আগের উত্তরেই বলেছি, আবারও সংক্ষেপে বলছি, নির্বাচনের আগে প্রচারণা থেকে আমি এই বক্তব্যটা দিয়ে আসছি। আমি যদি ভুল না করি মিনিমাম মোর দ্যান 50 টাইমস আমি স্পিচটা, বিভিন্ন স্পিচের মধ্যে একটা অংশ এটা ছিল। সো এটা যে খুব নতুন স্পিচ ব্যাপারটা তা না। আর একটা শব্দ নতুন যোগ হয়েছে, এবং সেটার জন্য সবাই বিএনপি সমর্থক গোষ্ঠী মন খারাপ করেছে, ক্ষুব্ধ বিক্ষুব্ধ। এটা নিয়ে তো আপনি যদি বলেন তাহলে আমি আরেকবার সরি বলতে রাজি আছি, দুঃখ প্রকাশ করতে রাজি আছি, যেহেতু তারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ। বাট বক্তব্যটা তো একই। এটাকে নতুন স্টানবাজি কিভাবে করে প্রমাণ করা যায় আমি ঠিক জানি না। এটা নির্বাচনী প্রচারণার আগে থেকে আমি বলে আসছি, কারণ আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তো এটা আমি অনেক আগে থেকে বলছি, নতুন করে বলার এখানে কিছু নেই। আসিফ আশরাফের পাপিয়া এই কারণে আপনাকে নিমক হারান বলেছেন। এটা ওনার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার, এটা ওনার সম্পূর্ণ বাক স্বাধীনতা। আমি কখনোই এটার প্রতিবাদ করতে যাব না। ধরেন রাশেদ খান এবং রাশেদ প্রধান দুইজন একসাথে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিল, আমরা রাজপথে ছিলাম। তো রাশেদ ভাই একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে এখন যদি ছাত্রদল যুবদল আপনার উপর হামলা করে সেটা কি ঠিক হবে? এখন আমি কি ওনার সাথে ঝগড়া করতে যাবো? এটা ওনার বাক স্বাধীনতা। পরবর্তীতে আমাদের ধারাটা পরিবর্তন হয়েছে, এটা তো হতেই পারে। এবং সেই জায়গাটা থেকে ওনার যেটা সঠিক মনে হচ্ছে উনি বলেছে, পাপিয়াপার যেটা সঠিক মনে হচ্ছে উনি বলেছে। আমি এই বাক স্বাধীনতাকে সম্মান করতে চাই। আমি কিন্তু আমার আগের উত্তরেও বলেছি, খেয়াল করবেন, কুশপুত্তলিকা দাহ নিয়ে আমার কোনো আপত্তি নেই। একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, আমার কুশপুত্তলিকা দাহ করবে করুক। আমার আপত্তি আমার বাসায় যখন মব সৃষ্টি করা হয়, আমার আপত্তি যখন আমার জেলা কার্যালয় ভাঙচুর করা হয় পঞ্চগড়ে, আমার আপত্তি সোশ্যাল মিডিয়াতে যখন আমার এবং আমার সহধর্মী, নিজের রাজনীতির ধারে কাছেও নাই, তার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয় বিব্রত করার জন্য, এগুলোতে আমার আপত্তি।
কিন্তু আমাকে নিয়ে কে কি বললো সেটা তো সম্পূর্ণ গণতন্ত্র। আচ্ছা, আমি একটা একদমই ধারণার কথা বলছি যে আপনি কি কারোর পারপাস সার্ভ করছেন কিনা? কারো পারপাস সার্ভ করার কি আমার কোনো প্রয়োজন আছে? আমার একটা নিজস্ব রাজনৈতিক দল এটা কিন্তু আছে, আমার আমরা- প্রশ্ন হিসেবে বিশ্বাস করে বলছি না, আমি আলোচনার জন্য আনলাম। না, definitely, রাকিবের কাছেও এই প্রশ্ন থাকলো যে রাজনীতিবিদদের কিন্তু এ ধরনের বিষয় আমরা দেখে আসছি পৃথিবীতে, যে রাজনীতিবিদরা হঠাৎ করে এমন আলোচনা নিয়ে আসে, কিন্তু পরে অনেক 20 বছর পরে দেখা যায় যে ওই আলোচনাটা আসলে অন্য কারো পারপাস সার্ভ করেছিল। ওকে, তো এখানে আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমার একটা রাজনৈতিক দল আছে, যেই দলের আমি সদস্য। আমাকে যদি পারপাস সার্ভ করতে হয় তাহলে আমার নিজের দলের পারপাস সার্ভ করতে হয়, এবং দলের যে নীতি আছে, আদর্শ আছে, অথবা রাজনৈতিক কর্মসূচি আছে, সেইটার পারপাস সার্ভ করতে হয়। এর বাইরে অন্য কারো পারপাস সার্ভ করার জন্য তো আমি অন্তত আমার জায়গা থেকে রাজনীতি করি না। জি, রাকিব, যেখানে বারবার এই বিষয়টা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করছেন, অন্যের গণতান্ত্রিক অধিকারের জায়গাটা সমুন্নত রাখার চেষ্টা করছেন, সেখানে আসলে এরকম একটি দলের হয়ে এইভাবে বড় একটি দলের সমর্থকরা এইভাবে তার পেছনে, তার বাসায় এরকম জুতা স্যান্ডেল ছুঁড়ে মারা, এই জায়গাটা আসলে কি গণতন্ত্রের মধ্যে পড়ে কিনা? না, এটা গণতন্ত্রের পড়ে না, কিন্তু ঘটনা হচ্ছে কি আমাদের পিপল সমর্থক গোষ্ঠী তৃণমূল পর্যন্ত মানুষ রাজনৈতিকভাবে সচেতন কিনা, এটা একটা বড় প্রশ্নের জায়গা। একই ধরনের চিত্র আমরা গত বছর ইন্টারিমের আমলে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি এখন বিএনপি দলীয় সংসদ সদস্য, তার বাসাও একই কারণের কাহিনী ঘটেছিল। সুতরাং এই ধরনের প্র্যাকটিসগুলো নর্মাল, আর এই জিনিসটা তো উনি নিজেই উস্কাই দিলেন, এটা তো ওনাকে কেউ বলে না। এবং আপনি যে বলছেন স্ট্যান্ডবাজি করছে কিনা, পারপাস সার্ভ করতেছেন, অবশ্যই উনি স্ট্যান্ডবাজি করতেছেন, অবশ্যই উনি পারপাস সার্ভ করতেছেন। যেদিন উনি ঘটনাটা ঘটালো, তারপরের দিন ওনার বোন, যিনি এখন সভাপতি জাকপার, তাকে জামাত মনোনীত করলো, ওনাকে হয়তো আমরা উচ্চ কক্ষে দেখবো। তারপরে উনি যদি পারপাস সার্ভ করছেন, স্ট্যান্ডবাজি করছেন, এটা ওনার নিজের প্রমাণ আছে। উনি একটা মানে গণতান্ত্রিক পরিবেশে এত বড় একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, তার একটা প্রধানমন্ত্রী হয়েছে, সেখানে উনি আবার জনতার প্রধানমন্ত্রী হিসেবে জামাতের আমিরকে পরিচয় করে দিচ্ছেন। তো এগুলো স্ট্যান্ডবাজি না, এগুলো তো পাবলিকের স্ট্যান্ডবাজি। এগুলো হচ্ছে কি জামাতকে খুশি করার জন্য। আমি ইশরাককে জনতার মেয়র বলতো না বিএনপি, তো সে তো মেয়র হয়েছে, তাকে আপনি জোর করে দিতে দেন, তাকে জনতা মেয়র না কার মেয়র বলবে? সে তো গণতান্ত্রিক প্রক্রিয়া মেয়র হয়েছিল। শোনেন, এখন ঘটনা হচ্ছে, ধরেন ইলেকশনের আগে আমি একটা টার্ম ইউজ করতাম দ্য গ্রেটার জামাত। জামাতের অনেকগুলো প্রক্সি দোকান রয়েছে, আর এখন হচ্ছে জানেন জামাতের অনেকগুলো বাসুর জামাত মাঠে ছাড়ছে। এদের কাজ হচ্ছে কি, আজকে একজন মির্জা আব্বাস নিয়ে বলবে, কালকে অমুক তারা নিয়ে বলবে, তমুক তারা নিয়ে বলবে। এরা সংসদে যায় বলে যে জেনজি 72 সংবিধান চায় না, এটা এনসিবির দিয়ে বলা। আবার নিজে কিছুদিন পরে বলে যে না, আমরা কিন্তু সংবিধান চাই, আমরা কিন্তু সংবিধান ধরে রাখার পক্ষে। আবার এখানে বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আবার বলে যে আমরা সব দলের গণতান্ত্রিক অধিকার চাই। জামাত যে আসলে কি চায় আজ পর্যন্ত 80 বছরে, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এখন পর্যন্ত জনগণের মানুষ এটা ক্লিয়ার নাই। কারণ জামাত রাজনীতি খুঁজে পাচ্ছে না দেখে ওনাদের মতো লোকরে মাঠে চালাচ্ছে, বুঝছেন? কারণ এই ধরনের মানুষকে দিয়ে উত্তেজিত করা যাবে, নিজেরা করতেছে না, আরো জনতি করাচ্ছে। কারণ আমি আপনারে পিটাবো না, পিটাবো কিন্তু কিছু আমি আরেকজন পিটাবো, নিজে পিটাতে যাবো না, আবার আমি যেখানে ভালো সাজবো, এই কাজটা জামাত ওনাদের দিকে করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, রাশেদ প্রধানমন্ত্রী ভাইরা যে এই কাজগুলো ওনারা বুঝতেছে না, বুঝছেন? ওনারা হচ্ছে টোপে পড়ছে, ওই কিছু একটা হালুয়া রুটির ভাগের লোটে পড়ছে। ওনার বোনকে এখন মানে জাকপা প্রধান থেকে ইয়া বানাবে, সরি জাকপা সভাপতি থেকে নারী সংরক্ষিত নারী দিবে, আর ওনাকে উচ্চকে পাঠাবে। তারপর উচ্চকে যায় আবার ওখানে যায় বলবো, পরপর যে আমি কুলাঙ্গা শব্দটা যে ব্যবহার করতে চাই না, অনেক স্বীকৃতি হয়ে গেছে, এখানে আমি ক্ষমা চাচ্ছি। উনি আবার এটার পক্ষে ওকালতি করতেছে, আবার ভাষাবিদ সাজছে। তো এই হচ্ছে আমাদের রাজনীতির দুর্ভাগ্য জিনিস, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের রাজনীতির একটা দুর্ভাগ্য। এটা আসলে মানে 5ই আগস্টের পরে অন্তত সেই সুদিন ফিরে আসার কথা ছিল, কিন্তু ওনাদের মতো লোকদের কারণে সেই সুদিন কবে ফিরে আসবে আল্লাহ মাহবুব স্যার কেউ জানেন না। পারপাস সার্ভ করার বিষয়টা আমি বুঝলাম না, এটা আমি সাধারণ চোখে জানতে চাইছি, কিন্তু উনি কার পারপাস সার্ভ করতেছে? পারপাস সার্ভ করতেছে, শোনেন, এখন হচ্ছে ধরেন এই কথাটা জামাতের কেউ তো আর বলতে পারবে না, ওনাকে দিয়ে বলাইছে, উনি বলছে, বা ওনাকে একটু ট্রিগার করে দিয়েছে যে তুমি বলো, তোমার আমি ওদিকে আমি দেখতেছি, তুমি জনতার প্রধানমন্ত্রী যদি বলতে পারতেছো আমাকে, তাহলে ওকে এটা বলো। ওকে বললে এটা পাবলিক খাবে, জনতার প্রধানমন্ত্রী পাবলিক খায় না, ওটা বললে পাবলিক খাবে। তো একটা সমর্থক গোষ্ঠী তো খুশি হয়েছে না? কারণ এই সমর্থক গোষ্ঠী ওনার পিছনে লাভ রিয়েক্ট দিছে, তো দিছে না? ওনার পোস্টে, এই পোস্টের মধ্যে লাভ রিয়েক্ট দিছে, উনি এসে ক্ষমা চাইছে, এটার মধ্যে লাভ রিয়েক্ট দিছে, সাবাস বাগের বাচ্চা, এই ধরনের কথাবার্তা বলতেছে। এবং সাবাস বাগের বাচ্চা 5টা কমেন্ট পাইলে তুমি খুশি হয়ে যায়, কারণ তো 5 জন কর্মী নেই, 5 জন লোক তো কমেন্ট করে ফেলেছে সাবাস বাগের বাচ্চা, এই তো পাই গেলাম, বুঝুন নাই? তো এটা তো স্ট্যান্ডবাজি, পারপাস করা। আর ওনার বোনরা এখন সংরক্ষিত নারী আসন থেকে ওনার বোন পাওয়ার কথা না, জামাতের কোটা থেকে পাইছে। তো সুতরাং এই জামাতের এই বাগবাটোয়ার রাজনীতি, আমাদের দেশের নৈতিক যবক্ষণ হয়েছে রাজনীতি, সেটা একটা জ্বলন্ত প্রমাণ উনি দেখালো আর কি আজকে। এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। এটা আমারও কিছু বলার নেই। রাশেদ প্রধানের বলার আছে কিনা আমি জানতে চাচ্ছি। না, রাকিব ভাই অনেক উত্তেজিত হয়ে গেছে, তো এটা নিয়ে আসলে কি বলবো। দেখুন, আমরা একটি নির্বাচনী ঐক্য ছিলাম, যেটা 11 দলীয় নির্বাচনী ঐক্য নামে ছিল। পরবর্তীতে এটার নামকরণ, যেহেতু নির্বাচন শেষ হয়ে গেছে, তো নির্বাচনী ওয়ার্ডটা বাদ হয়ে 11 দলীয় ঐক্য আমরা একসাথে থাকবো। তো
সংরক্ষিত নারী আসন অথবা উচ্চকক্ষের কথা উনি যেটা বললেন সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে গ্যাজেটটা এসে যে পেপারটা ওইটার মধ্যে বিএনপির কতগুলো আসন, এইটার সাথে এনডিএম এর একটা, অন্য দলের একটা, এইভাবে করে সব মিলায় বিএনপি জোট কয়টা পাবে একটা সংখ্যা দেওয়া হয়েছে, জামাত জোট কয়টা পাবে এটা একটা সংখ্যা দেওয়া হয়েছে। তো আমার মনে হয় রাকিব ভাই এটা ঠিকমতো খেয়াল করে নাই। এইটা হচ্ছে জোট কে কয়টা পাবে এইটা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণার আলোকে আমাদের যে 13টা আসন এসেছে 11 দলের, এই 13টা আসন কিভাবে বন্টন হবে আমরা আসন বন্টনের মতো করেই তো আলোচনা করে সিদ্ধান্ত নিই। এখন পারপাস সার্ভ করে একটা শব্দ প্রয়োগ করে জনগণ মন খারাপ করেছে, বিএনপি সমর্থক গোষ্ঠী রাগ করেছে, এই একটা রাগ দিয়ে যদি সংরক্ষিত নারী আসন অথবা উচ্চকক্ষ পেয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় রাকিব ভাই যে এতদিন ধরে যুদ্ধ করছে বিএনপির কোনো পথ ছাড়া, আমার মনে হয় ওনার তো মানে বিশেষ ব্যবস্থা এতদিনে মিনিস্টার হয়ে যাওয়া উচিত। হবো ইনশাল্লাহ, দোয়া রাখেন। কিন্তু আমি এইভাবে হবো না, আপনার মতো হবো না। জনতার প্রধানমন্ত্রী বললা, স্ট্যান্ডবাজি করে, আরেকজনকে কুলাঙ্গার বললা, মানুষকে ছোট করে খাটো করে, আপনাকে খাটো করে কোনোদিন হবো না। বলে বড় মনের মানুষ নিয়ে বড় মনে যায় করে কাজ করে যাবো, বুঝছেন? আপনারা যে কাজগুলো করতেছেন এগুলা সুষ্ঠু পলিটিক্স না, এগুলো হাসিনার পলিটিক্স। কারণ হাসিনা কুলাঙ্গা শব্দ ইউজ করতে, আপনি কুলাঙ্গা শব্দ ইউজ করতেছেন। এখন আপনি হাসিনা দেখানোর পথে হাঁটতেছেন, আপনি মেজর জিয়ার পথে হাঁটতেছেন না, শহীদ জিয়া রহমান যে আপনার বাবাকে নতুন প্রাণ দিছে, নতুন জীবন দিছে, সেই জীবনের পক্ষে কৃতজ্ঞতা স্বীকার রাখতেছেন না আপনারা। সুতরাং আপনারা যে ওই যে বলছেন মুখারাম পাপিয়া, কথাটা সত্যই বলেছে, আপনার সামনে বলতেন আমার কথাটা খারাপ লাগছে, কিন্তু ঘটনাটা আসলে ট্রু এবং ফ্যাক্ট। না না, এখানে খারাপ লাগার কিছু নেই রাকিব ভাই। পাপিয়া আপার অধিকার আছে, আপনারও অধিকার আছে, আমারও অধিকার আছে, বাট যেহেতু কিন্তু ভাই অধিকারের একটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটাকে রেগুলেশনের মধ্যে ফ্রেমওয়ার্ক করে দেয়, এটাকে বলে রিপাবলিক। এই রিপাবলিকের ধারণাটাকে বোঝেন। যা খুশি তা বলাটা কিন্তু ডেমোক্রেটিক না। আপনাকে 39 আর্টিকেল 39-এ বলা হয়েছে বাক স্বাধীনতা, কিন্তু বাক স্বাধীনতা এখানে লিমিটেশন করা আছে। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা, অন্যের সম্মান অক্ষুণ্ণ করা যাবে না। আপনি একজন প্রধানমন্ত্রী কুলাঙ্গার বলতেছেন, আপনি আবার এটাকে বড় গলায় টকশোতে এসে আবার ব্যাখ্যা দিচ্ছেন, মানে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। নেক্সট টাইম এসব টকশোতে বসার আগে আমরা 10 বার চিন্তা করে বসতে হবে ভাই। না ঠিক আছে, সেটা তো হতেই পারে, এইটাও কিন্তু আপনার গণতান্ত্রিক অধিকার। সবই গণতান্ত্রিক অধিকার, সব গণতান্ত্রিক বলে আবার সবকিছু জায়েজ করতে পারেন না। আপনি একজন কুলাঙ্গার বলছেন, আবার গণতান্ত্রিক অধিকার বলে আপনি জায়েজ করতেছেন, আবার হাসতেছেন আপনি ভাই। আমি ওটা মানে শেম অন ইউ, শেম, আমি শেম অন ইউ। ওকে, আমি ওটা বলিনি রাকিব ভাই, আমি বলেছি আচ্ছা 10 বার রাকিব, চিন্তা করার অধিকার আপনার। রাশেদ কিন্তু এটার জন্য ক্ষমা চেয়েছে। এখন সেই জায়গাতে রাশেদকে আসলে আমরা পুরোপুরি দোষী সাব্যস্ত করে এইভাবে তার বাসায় আক্রমণ করে এই জায়গাটা ঠিক কিনা, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে ঠিক কিনা? না, এটা তো অবশ্যই ঠিক না। এবং এটা ওনার বাসায় মব করা বলেন, বাসায় অ্যাটাক করা বলেন, রাস্তা ওনার পিএসকে সম্ভবত মারধর করছে, এই জাতীয় জিনিসগুলো আমরা চাই না। কিন্তু ঘটনা হচ্ছে কি, ধরেন এই জিনিসটা তো মানে আমি তো আপনাকে আগে বললাম যে আমাদের তৃণমূল বা লোকাল পর্যায়ের সব মানুষের একটা ইমোশন কাজ করে, একটা দলের প্রধান বা একটা দলের সবকিছু নিয়ে। উনি তো সেই ইমোশনে আঘাত হানছেন, তাই না? উনি তো মানে একদম নিজে একটা মৌমাছির চাকে ডিল মারছেন, তো ইচ্ছা করে উনি ডিল মারছেন। আমি এটাকে কোনো জাস্টিফাই করতেছি না, কিন্তু এগুলো বন্ধ হওয়া উচিত। আমি আবার আপনার ওই সরকার কোনো বিব্রতকর অবস্থা আছে কিনা, সংকট আছে কিনা, সে প্রসঙ্গে একটা উত্তর দিই প্রথমে নিয়ে আসবো। কিন্তু তার আগে শেষ যে প্রশ্নটা আসতে চাই এই বিষয়টা আমরা খতম করার জন্য, যে এই যে আপনি এই কথাটা বললেন, এই কথা বলার পরে একাধারে আপনাদের যে 11 দলীয় ঐক্য, তাদের বেশ কয়েকজন বিভিন্ন কথা বলছেন। যেমন মামুনুল হক বলছেন 1 মাঘে শীত যায় না, শফিকুর রহমান বলছেন আন্দোলন শুরু হয়ে গেছে, সফল করে বিরোধী দল ঘরে ফিরবে। এই যে লাইনগুলো, এই নেতাদের লাইনগুলোর সূচনাটা কি আপনার এই লাইন ছিল যে আপনারা আসলে এই দিকে যেতে চান দেখে এই ইঙ্গিত দিচ্ছেন? আন্দোলন শুরু হয়ে গেছে, ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত যেটা বলেছেন, এই বক্তব্যটা ছিল হচ্ছে আমাদের যে জাতীয় সেমিনার হয়েছিল সেইখানে ওনার ওই বক্তব্যটা আমার এই বক্তব্যের আগে হয়েছে। শুধু এইটুকু আপনাকে বল। মামুনুল হক যেটা বলেছেন 1 মাঘে শীত যায় না, এটা কোন জায়গায় বলেছেন মনে করতে পারছি না দেখে মানিকগঞ্জ শহরে আজকে বলছে খেলাফত মজলিসের একটা অনুষ্ঠান। আচ্ছা, এইটার সাথে আমি কানেক্টও করতে পারছি না, বাট আমিরে জামাতের কথা যেটা বললেন ওটা ছিল আমাদের জাতীয় সেমিনারে, 11 দলের যেটা আয়োজিত ছিল জাতীয় সেমিনারে, সেটা আমার বক্তব্যের পূর্বে। সো আমারটার কানেক্টিং, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের এই পয়েন্টকে বেস করে আমিরে জামাত বলবে আন্দোলন শুরু হয়ে গেছে, এটা 13 তারিখে বলেছিলেন মামুনুল হক, রাইট? আচ্ছা, তাহলে মামুনুল হকেরটাও আমার আগে, কারণ আমারটা ছিল 15 তারিখে। তাইলে ওনাদের ওইগুলার ধারাবাহিকতায় আপনি এটাকে নিয়ে আসছেন যে এক ধরনের উত্তেজনা তৈরি করে জনগণের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টির বিষয় ছিল কিনা আপনাদের এই বিষয়টা, এটা যদি সরকার চিন্তা করে আর কি।
না এটার মাধ্যমে কোনো বিভেদ সৃষ্টি হয়েছে বলে আপনি মনে করছেন? বিএনপি সমর্থক গোষ্ঠী ক্ষেপে যে মব সৃষ্টি করেছে, অথবা আমার কার্যালয় ভেঙে ফেলেছে, অথবা মারধর শুরু করেছে, কুশপুত্তলিকা দাহ করছে, তো এইটাতে তো বিভেদ হয়নি। আমার তো মনে হয় বিএনপি সমর্থক গোষ্ঠী আর ঐক্যবদ্ধ হয়েছে। মানে আপনি বিভেদ কি এরকমের হলো? কথা বলে জানি না, আমি এটার যুক্তিতে না বোঝালাম মানে কোনো বিভেদ কি আমি সৃষ্টি করতে পেরেছি আমার এই বক্তব্যের মাধ্যমে? মানে জনগণের মধ্যে কোনো ধরনের জানি না আপনার আসলে এই রাজনীতিতে কি রাকিব, আমরা আসতে চাই আবার এই ব্যক্তি জায়গা থেকে ফিরতে চাই যে সরকার আসলে সংকটে আছে কিনা। এক, দুই হলো যে আপনি নিজে ভারতে গিয়েছিলেন আমি যদি মনে করি, এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেখানে আছে, ভারত থেকে ডিজেল আসছে। ভারত আমাদের ঠিক আছে, ভারতের সাথে এখনও আমি বলবো যে উইন উইন সিচুয়েশন আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে। আমি শেখ হাসিনার চোখে ভারতকে দেখতে চাচ্ছি না। আমার প্রশ্ন থাকবে এর পরের বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে যে রাশেদ কি মনে হয় বলেন তো, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্থগিত করে দেওয়া উচিত কিনা, আপনার রাজনীতিতে কি বলে? আর রাকিব, আমিও এই প্রশ্নের একইভাবেই জানতে চাই আর কি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। যে আলোচনাটা করছিলাম যে ঠিক বাংলাদেশের সাথে অনেকেই বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক যে পরিস্থিতি সেটি অবশ্যই আলোচনার বিষয়। যেমন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন এখন, চীনের সাথে কেমন, রাশিয়ার সাথে কেমন, ভারতের সাথে কেমন। সেখানে প্রথমত ভারতটা আমাদের একটা ফ্যাক্টর। আপনার কি মনে হয়, আপনার বাবাকেও আমি এই স্লোগান দিতে শুনেছি, পিন্ডি নয়, হ্যাঁ, তো আপনি বলছেন দিল্লি নয় ঢাকা, ঢাকা। এখন কি করা যেতে পারে বলেন তো? ভারতের সাথে আসলে আমাদের কেমন ডিপ্লোমেসি হওয়া উচিত? কি স্থগিত করে দেওয়া হবে, নাকি না পুরোপুরি আমরা রাইভালে চলে যাব, না আসলে কি কোন দিকে আগানো উচিত? ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রশ্ন। বাংলাদেশ এমন একটা ভূখণ্ড যার 3 পাশে ভারত, তো 4 পাশ দিয়ে ভারত বেষ্টনী একটা দেশ। আমরা প্রতিবেশী তো পরিবর্তন করার কোনো সুযোগ নাই, চাইলেও পারবো না। এখন প্রতিবেশীর সাথে আপনি চাইলেও ডিপ্লোমেসি অথবা কূটনৈতিক সম্পর্ক আপনি চাইলে এটাকে বন্ধ করতে পারবেন না, কখনোই সম্ভব না। আমরা এটা কখনো বলিও না। আমরা যেটা বলি, বা আমি আমার জায়গা থেকে যেটা বলি বা যেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা পারস্পরিক সম্মান এবং মর্যাদার হওয়া উচিত। প্রতিবেশী যাতে এরকম না হয় যে সে ইন্টারফেয়ার করে আধিপত্যবাদের মাধ্যমে ঠিক করে দিবে যে শেখ হাসিনা নির্বাচনে জয়যুক্ত হবে, অথবা প্রতিবেশী মন চাইলেই ফায়ার করে আমার সীমান্তে হত্যা করবে না, অথবা প্রতিবেশী চাইলেই 54টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দিবে না। অর্থাৎ আমি আমার প্রতিবেশীকে সম্মান করতে চাই, একইভাবে প্রতিবেশীর কাছ থেকে আমি সেই সম্মানটা ফেরত চাই। আমি চাই না যে ভারত থেকে আমি যখন কোনো পণ্য কিনবো তখন সেটার দাম অধিক হবে, আর আমি যখন তাদেরকে পণ্য দিব তখন পূজার ইলিশের সময় সাথে কম দামে দিয়ে আরও অতিরিক্ত উপহারও পাঠাবো। উপহার আমি পাঠাতে পারি, কিন্তু যেটা আমি সেল করব সেটা প্রকৃত মূল্যে সেল করতে চাই, এবং আমি কেনার সময় ন্যায্য মূল্যেই কিনতে চাই। এই সম্পর্কটা আমি চাই। আমাদের সরকারগুলো যেটা হয়, আসার পর ভারত অনেক বড় এবং সকল সিদ্ধান্ত নেবে এটা চিন্তা করে মাথা নত করে ফেলে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা সেটাই করতে দেখেছি, এবং আমরা চাই না ভবিষ্যতেও এটা রিপিট হোক। না, কিন্তু সেখানে বাংলাদেশ সরকার এখন যে নবনির্বাচিত সরকার, সেই জায়গাতে কি পরিস্থিতিতে আছে? এই সরকারকে এটি নিয়ে আপনি এর আগে সমালোচনাও করেছেন, রাজনৈতিক সমালোচনা। সেখানে বাংলাদেশ এখনকার সরকারের পরিস্থিতি কি, আপনার কি মনে হয়? না, আমার কাছে যেটা বা আপনার পরামর্শ কি? না, পরামর্শ তো আসলে সরকারকে দেওয়া আমার ঠিক হবে না, কারণ মানে সরকারকে আমি পরামর্শ দিতে গেলে কালকে আমার বাসায় আরেকবার অ্যাটাক হতে পারে। আমি পরামর্শ দিব না, না। পরামর্শ তো নিশ্চয়ই ওই সব কুলাঙ্গার এটা না তো। না, তারপরেও কে যে কখন রেগে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ওই একই বক্তব্যে আগে তো অ্যাটাক হতো না, এখন অ্যাটাক হয়, কারণ এখন ওই হট সিটের একটা গরম আছে। যাই হোক, আমি পরামর্শ দিব না। মানে হট সিটে কি আছে, আপনি না সরকার? হট সিটে তো মানে যে গরম অবস্থায় থাকে, কার পাওয়ার, কার হাতে পাওয়ার? নিশ্চয়ই আমার হাতে না, তো সাধারণ মানুষ। আমার তো পাওয়ার না, আপনি তো পাওয়ারকে ঢিল মারার মতো সাহস করলেন, তাহলে আপনি তো। আমি তো ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও বলেছি যে ওই আমলে কুলাঙ্গার বলছিলেন তারেক রহমানকে, মুখ্যমন্ত্রী, তখন সেটা ঢিল হয় নাই,
তখন তো এই সমর্থক গোষ্ঠী ভালোবেসেছে, পিঠ চাপড়ে দিয়েছে, সাবাস বাঘের বাচ্চা। এখন তারাই নিতে পারছে না। যাই হোক, সেই জায়গায় তারা যাচ্ছি ভুলে না। যাচ্ছে যে আপনি যে বাঘের বাচ্চা। না না, আমার বাঘের বাচ্চা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, প্রয়োজন। আমি সবসময় আমি যেটা বিশ্বাস করি এটা বলতে চাই। যাই হোক, আপনার প্রশ্নে ফেরত আসি। আপনি যেটা বলেছেন অবজারভেশন, আমি ওখানেই থাকি, পরামর্শে যাব না। অবজারভেশনের জায়গাটাতে যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো এই জ্বালানি প্রসঙ্গটা আপনি এনেছেন, এটা আমি আগেও বলেছি যে চায়না সরকার কিন্তু আমাদের জ্বালানি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমরা সেই জায়গাটা নিয়ে চায়না সরকারের সাথে আলোচনা না করে ভারত সরকারকে আবেদন করেছিলাম যে আমাদেরকে যাতে তারা জ্বালানি সরবরাহ করে। নেগোসিয়েশনও করিনি, আলোচনাও করিনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভারত সরকার চায়না সরকারের কাছ থেকে সার কিনছে, তাদের সারের সংকট, আমাদেরও সারের সংকট। যেখানে ভারতের সার নাই, তারা চায়না সরকারের থেকে কিনছে। আমরা সারের জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছি, আপনাদের থেকে আমরা সার কিনতে চাই। অর্থাৎ ভারত চায়না থেকে সার কিনে সেটার সাথে প্রফিট মার্জিনটা অ্যাড করে তারপর আমাদের কাছে পাঠাবে। তো এই টাইপের কিছু জায়গাগুলোতে আমার কাছে একটু দুঃখ লাগে যে আমরা, অনেকেই বলে যে চায়না থেকে আসতে সময় লাগবে, দাম বেশি লাগবে। আসলে নেগোসিয়েশনটা কি করেছি নাকি করার আগেই আমরা সিদ্ধান্ত নিয়ে ঠিক আছে, নিয়েছি? রাকিব ভাই, এইগুলো এই আমার বিষয়ে কাছে একটু এই বিষয়টা দুঃখ আমিও লাগে। জানতে চাই। এবং আরেকটা বিষয় আমি জানি না ঠিক, কিন্তু সেটি হলো যে চায়না বা রাশিয়ার কাছ থেকে আমাদের এই ধরনের তেল, সার এগুলো কেনার এক ধরনের বাধ্যবাধকতা, এক ধরনের লিমিটেশন আছে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক চুক্তিতে। সেই জায়গাটাও আছে কিনা, মানে এই বিষয়টাও আসলে আমি জানতে চাই রাকিব। জি শান্ত ভাই, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, উনি আসলে যে কথাগুলো বলছে এগুলো আসলে ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেল থেকে আসলে এগুলার কোনো যৌক্তিকতা নাই। উনি একটা কথা কয়েকদিন ধরে আমি ওনার অনেকগুলো ক্লিপে দেখলাম, উনি একটা কথা বারবার বলতেছে যে তারেক রহমানকে ভারত ক্ষমতায় বসাইছে। উনি একটা প্রমাণ দেখাতে পারবে এটা, তারেক রহমানকে ভারত ক্ষমতা বসাইছে? উনি বলে যে সালাউদ্দিন সাহেব গুম থেকে অবস্থায়, উনি শিলং থেকে উনি স্কাইপেতে কানেক্ট হয় কেমন, উনি গুম ছিল 61 দিন। তারপরে উনি ওখানে নির্বাসিত জীবনযাপন করেছিল ওনার, কারণ ওনাকে অবৈধ অনুপ্রবেশ হিসেবে ওখানে পাওয়া গেছিল, অনেক জটিলতা সেখানে ছিল। তো এই জিনিসগুলো শুধু মাঠ গরম করার জন্য বললে তো হয় না, আপনার জিনিসটা ফ্যাক্টটা বুঝতে হবে। এখন দেখুন, ভারতের সাথে বাংলাদেশ ভারত থেকে হচ্ছে 13 থেকে 15 বিলিয়ন ডলার প্রতি বছর আমদানি করে, অর্থ বছরে বিনিময়ে 1.8 থেকে 2 বিলিয়ন ডলার বাংলাদেশ রপ্তানি করে। যে জিনিস ভারত থেকে আপনি আমদানি করেন 13 থেকে 15 বিলিয়ন ডলারে, আপনার এটা ফিজিক্যাল স্টাডি করে দেখা গেছে অন্য কোনো জায়গা থেকে আর আনতে গেলে আপনার 28 থেকে 30 বিলিয়ন খরচ হবে। তো সুতরাং কেন আমরা সেটা করবো না? বরং আমাদের বাণিজ্য ঘাটতিতে সবচেয়ে বেশি হচ্ছে চায়নার সাথে। চায়না থেকে প্রতি বছর বাংলাদেশ 25 বিলিয়ন ডলার আমদানি করে, রপ্তানি করে মাত্র 500 মিলিয়ন ডলার। তো সুতরাং হিটা নিয়ে তুমি কথা বললো না, সে বাণিজ্য ঘাটতি তো ওনার চোখে বললো না, তাই না? এখন এই জিনিসগুলো শুধু আলোচনা করার জন্য, মাঠ গরম করার জন্য, বক্তৃতা করার জন্য, বক্তৃতার জায়গায় সেই টকশোর জায়গায় আমরা কনস্ট্রাকটিভ আলোচনা আশা করি। এবার আমার থেকে কনস্ট্রাকটিভ আলোচনা শোনেন। সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ এই সরকার শুরু থেকে আসার পরেই তার একটা রমজান ছিল, একটা বৈশ্বিক পরিস্থিতি ছিল, বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি। সেই যুদ্ধ পরিস্থিতিতে এতদিন 43 বা 47 দিন সম্মত হয়ে গেল যুদ্ধটা। এই যুদ্ধতে সে প্রতিদিন 200 কোটি টাকা করে ভর্তুকি দিয়ে যাচ্ছে। আজকে সে বাধ্য হয়ে IMF এর শর্ত মানার জন্য বা IMF এর কিস্তি নেওয়ার জন্য, বাজারটাকে অ্যাকোমোডেট করার জন্য আজকে কিছুক্ষণ আগে সে তেলের দাম বাড়ালো। এতদিন তো সে তার ভর্তুকি দিয়ে যাচ্ছিল। তাই জনবন্ধন সরকার কাজ করতেছে না। তারপর আপনি দেখেন ভারতের কথা যে উনি তুললেন, ভারতের দিকে দেখুন সমস্যা হয়েছে কি জানেন? ভারতের সাথে আমাদের সম্পর্কটা কীরকম হবে? ভারতের সাথে সম্পর্কটা আমার চোখে চোখ রেখে, সমঝোতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। এখন ধরেন আমাদের কেউ আছে ভারতের কাছে যায় শুয়ে পড়ে, অথবা কেউ কিছু মনে করে ভারতের যে ছোঁয়া চোরক তার কাছে যাওয়া যাবে না। তাই তো ডিপ্লোমেসির অংশ না, ডিপ্লোমেসির ভাষা তো সেটা না। সুতরাং এই সরকার ডিপ্লোমেসির জন্য যেটা করা দরকার সেটা করতেছে। উনি চীনের কথা বলছে, যে চীনে এই মুহূর্তে বিএনপির সরকারের 19 সদস্য বিশিষ্ট যারা এখানে মেম্বার অফ পার্লামেন্টও আছে, অনেকে সামনে সংরক্ষিত নারী থেকে আসবে, এরকম লোকও আছে এখানে। তারা এখন চীনের রাষ্ট্রীয় সফর তারা সেখানে রয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে তুরস্কে রয়েছেন। তুরস্ক থেকে উনি ব্রাসেলসে যাবেন, বেলজিয়ামে। তারপরে সেখানে উনি ইথিওপিয়া যাবেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনেগালে যাবেন। সুতরাং বহুমুখী যে পররাষ্ট্র নীতি এই সরকার গ্রহণ করেছে সেটা তো উজ্জ্বল প্রমাণ এখানে রয়েছে। এখন এই বৈশ্বিক জ্বালানি সংকট এটা তো বাংলাদেশের অবকাঠামোগত আপনার রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। যে ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশে একমাত্র, সেটা তো স্বাধীনতারও আগের 1967 সালের। তো সুতরাং এই যে সরকার যে প্রসেসগুলো হাতে নেবে সেটা তো সে দৃশ্যমান করতেছে অলরেডি। সে তার নির্বাচনী প্রতিশ্রুতি রাখতেছে, স্বাক্ষরিত জুলাই সনদের ব্যাপারে সে অঙ্গীকারবদ্ধ, অধ্যাদেশগুলো সে 90% অধ্যাদেশে সে পাশ করে ফেললো আইন আকারে। যেগুলো পেন্ডিং রাখা হয়েছে সেগুলোকে সে অন্যান্য রিগার্ডিং স্টেক হোল্ডারদেরকে নিয়ে, পরামর্শকদেরকে নিয়ে, বিরোধীদেরকে সাথে নিয়ে সেগুলোকে অধিকতর গ্রহণযোগ্য আইন করে নিয়ে আসবে। সুতরাং সমালোচনা করার জন্য তো অনেক কিছু করা যায়। যে বলছেন যে বিরোধী দল কি সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা, দেখুন বিরোধী দল তো সবসময় সুযোগ খোঁজে, সুযোগ না পাইলে সুযোগ খোঁজে। আপনি দেখেন এই যে সৈয়দ জন হাসান যিনি সাবেক উপদেষ্টা, তার একটা কথাকে ফেভারিট করে তারা আন্দোলন নামায়। প্রথম দিন থেকে তারা বিক্ষোভ সমাবেশে ডাক দেয়, তারা সরকারের পতন ঘটাবে।
উনি আরেকটা গণ অভ্যুত্থানের ডাক দেয়। তো সুতরাং এগুলাকে আপনি সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই, এগুলা পলিটিক্স মাঠ গরম করার জন্য করবে। ওনার যে স্ট্যান্ডবাজি, যে ধরনের পারপাস সার্ভ করা, এগুলো ওনারা করেই যাবে, এগুলো আমরা বললেও করবে, না বললেও করবে। সুতরাং এই যে সরকার জনগণের ম্যান্ডেট অনুযায়ী সরকার দেশ চালাতে পারতেছে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন, এবং সরকার সেটার দিকেই নজর দিচ্ছে বলে আমি বিশ্বাস এই যে করি। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এই যে ডিজেল 115 টাকা, অকটেন 140, পেট্রোল 135 এবং কেরোসিন 130 টাকা, 15 থেকে 20 টাকা মানে নজিরবিহীনভাবে এত টাকা বাড়লো। ও এই জায়গাতে অনেকে মনে করেন যে এই যে জ্বালানির প্যানিক বাইং, জ্বালানির সংকট সৃষ্টি, এইগুলোর পেছনে এক ধরনের মানে বাংলাদেশের মানুষ তো মানে ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। এটা অনেকে মনে করেন যে সরকার এরকম একটা ইয়ে করেছেন, মানে আচ্ছা দেখুন, এটা মূলত সরকারের আমি আপনাকে আগে বললাম প্রতিদিন সরকার 200 কোটি করে টাকা এই দামটা বাড়ানোর জন্য এই কাজটা করছে। আমি বলি সরকার চাইলে তো সরকার প্রতিদিন 200 কোটি টাকা ভর্তুকি দেয়। সরকারের মানে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়ার জন্য, ইমার্জেন্সি ভর্তুকি দেওয়ার জন্য বছরে 42,000 কোটি টাকা এই বাজেটে বরাদ্দ। জুন পর্যন্ত সরকারকে আরো অতিরিক্ত 39,000 কোটি টাকা সরকারকে বরাদ্দ করতে হবে, যেটা সংসদে পাস করে আনতে হবে। সরকার এগুলো জানে না। সুতরাং এগুলা সমস্যা হচ্ছে কি সরকার বাজারটা কন্ট্রোল করতে পারতেছে কিনা, এবং কেউ কোনো সিন্ডিকেট করতেছে কিনা। সিন্ডিকেট কারা করছে আমরা দেখছি, জামাতের নেতারা বাড়ির মধ্যে যায় সিন্ডিকেট করছে, জামাতের নেতারা পানির তলে ট্যাঙ্কের মধ্যে যায়, পুকুরের মধ্যে যায় তেল চুবাইছে, মাটির নিচে চুবাইছে। তো সুতরাং এগুলো তো আমরা দেখতে পাবো। সুতরাং সরকার সেগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে কিনা সেটার জন্য সরকারকে আমরা জবাব দিতে থাকবো। সুতরাং এর বাইরে যত প্রপাগান্ডা আসে না, প্রপাগান্ডার জবাব আমরা ফ্যাক্ট দিয়ে, তথ্য দিয়ে, আর্গুমেন্ট দিয়ে দিতে চাই। প্রপাগান্ডার জবাব কোনোদিনও কুলাঙ্গার বলে দিতে হয় না। এই রাজনীতির নর্ম যারা বোঝে না তাদের সাথে আলোচনার টেবিলে আমরা বসা সমীচীন মনে করি। রাশেদ, আমরা একদম শেষ প্রান্তে, মানে শেষ প্রান্তে মানে আমাদের নির্ধারিত সময় ক্রস করেছে। আমি আপনার কাছে, আমার কাছে 2 মিনিট সময় আছে। এই যে জ্বালানি তেলের এই এত টাকা দাম বৃদ্ধি জনগণকে এই সময়ে কি অবস্থা, কি মনে হয় আপনার, মানে এটা নিয়ে আপনার মন্তব্য কি, অবস্থান কি? দেখুন, আমি যেটা সংক্ষেপে বলতে চাই, যেহেতু 2 মিনিট সময় দিয়েছেন, আমরা গতকালকেও শুনেছি যে জ্বালানির মজুদ আমরা স্বয়ংসম্পূর্ণ। তো মজুদ যেটা আছে সেটা নিশ্চয়ই আগে নিয়ে আসা, এবং কিছুক্ষণ আগে দেখলাম যেভাবে নজিরবিহীনভাবে দাম বাড়ানো হলো, সেটাতে বলা হলো সমন্বয় করার জন্য। তাহলে আগের মজুদের সাথে বর্তমানের দামের সমন্বয়ে, কারণ ভর্তুকি কমাচ্ছে এখন, এটা বুঝতে হবে আপনাকে। ভর্তুকি কমাচ্ছে, আমি আপনাকে আগে বললাম ভাইয়াকে দিয়ে না, আপনি বলেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন, কারণ কাউন্টার দিলাম। বলেন রাশেদ প্রধান বলেন। এবং যেভাবে দামগুলো বৃদ্ধি করা হয়েছে 15 থেকে 20, এর মধ্যে একটা বড় অংশ যাবে হচ্ছে কৃষি কাজের জন্য যে জ্বালানিটা ব্যবহার করা হয়, ডিজেল, যেটা 15 টাকা বৃদ্ধি করা হয়েছে। অলরেডি সারের দাম বৃদ্ধি হয়ে গেছে, এবং সার পাচারও হচ্ছে মায়ানমারে, এবং ডিজেলের দাম যে নজিরবিহীনভাবে 15 টাকা বৃদ্ধি করা হলো, সামনে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসতে যাচ্ছে, এটা এই ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড বিতরণের অর্থ সরকার অ্যারেঞ্জ করতে পারবে কিনা, এটা নিয়েও একটা আমি বুঝি না, এটা কি বললেন আপনি? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামনে যেটা আসতে যাচ্ছে, তো এই জায়গাগুলো তো জনগণের উপর দিয়েই যাবে। মানে জিনিসগুলা, প্রোডাক্টগুলা কিনতে গেলে জনগণকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে। এর মধ্যে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড আছে, কৃষক কার্ড আছে, কৃষি ঋণ মওকুফ আছে, রাইট, অনেক কিছুই আছে। তো এখন এই অর্থগুলোকেও সরকারকে আবার উঠিয়ে আনতে হবে, কারণ বিতরণ যেটা ঘোষণা করেছে, পাইলট প্রজেক্ট হলেও কিছু কার্ড তো দিতে হয়েছে। তো এখন এই অর্থগুলা দেওয়ার জন্য, মানে এই চাতুরির জন্যই যে জ্বালানির দাম বাড়িয়েছে, এটা মনে হচ্ছে আপনার? না, আমি বলছি জ্বালানি তেলের মাধ্যমে তো এক হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, এবং সরকার যেই জায়গাগুলোতে ফান্ড ক্রাইসিসে আসছে সেটার জন্য তো এই যে একটা কৃত্রিম সংকটের মতো কি হয়ে যাচ্ছে কিনা বিষয়। 30 সেকেন্ড রাকিব, আমার শেষ করতেছি, শুনেন। উনি যে সার পাচারের কথাটা বলছে, সার পাচারের কোনো ফ্যাক্ট ফাইন্ডিং নিউজে আসেনি, এটা ডিসেম্বরের ঘটনা। আর যে জ্বালানির কথা বলছেন, চীনে 7 মাসের জ্বালানি মজুদ আছে, তারা 20 থেকে 25% বাড়াইছে। আর যে বলছে যে সরকারের জনগণের উপর ট্যাক্স চাপাই দিচ্ছে কিনা, বা ট্যাক্স চাপটা আসবে কিনা, দেখুন সরকার, বাংলাদেশের জনগণ গত অর্থ বছরে জিরো কর পাখিতে 600 কোটি টাকা সরকারকে কর পাখি দিচ্ছে। সুতরাং সরকার এগুলোকে ধরতে হবে আগে, এবং সরকার এদেরকে ধরতে হবে যারা আওয়ামী লীগের আমলে, আমি এই কথা বলতে চাই না, আবার বলতে চাই, আমি আবার এখানে বললাম, এখানে যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে গোপনে প্রেম করছে, গোপনে ব্যবসা করছে, হ্যাঁ, ওই ডট ফ্রেম ডিজিট ডট ক্রিয়েট, এটা ওনার প্রতিষ্ঠান, সেখানে আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিলেন, আবার আমার 30 সেকেন্ড দিতে হলো, আবার জামাতের লুঙ্গির তলে ছিলেন। এগুলো বলতে চাই না, সুতরাং বলতে চাই কারণে আপনারা ওই প্রসঙ্গ নিয়ে যাচ্ছেন, কারণ আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শেষ করব। 30 সেকেন্ডে এইটা শেষ করবেন। ডট গ্রুপ বা গ্রুপ ডট, এটা নিয়ে উনি আমার অ্যাডভার্টাইজিং ফার্ম, যেটার মধ্যে আমার শেয়ার আছে, ওটার কথা বলছে।
মানে ওনার আসলে খবর নিতে হবে যে সেটা কি ইউনিলিভারের কাজ করেছে কিনা, সেটা কি নেসলের কাজ সেটা দস্তগীর করেছে গাজীর কিনা। করছে, গাজী গ্রুপের তো আওয়ামী লীগের পেটোয়া সেইখানে- মন্ত্রী গুন্ডার। আচ্ছা, তো আপনি বলেন আপনি তো বলতে থাকেন। সেইখানে গাজী গ্রুপ যদি একটা প্রতিষ্ঠান হয়, তার কোনো কর্পোরেট ইভেন্ট অ্যারেঞ্জ করেছে কিনা। উনি যদি বলতেন যে শেখ হাসিনার আমলে সরকারি কোনো প্রজেক্ট করেছে, মুজিব জি, বর্ষের বুঝতে পেরেছি। করেছে, আপনাদের দুজনকে তাহলে জিনিসটা ধন্যবাদ clear আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সরকারের সমালোচনা চলবে এবং এইটাই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় স্পিরিট। তবে সেই আলোচনা কোন ভাষায় করবেন আপনি, কোন ল্যাঙ্গুয়েজে, মানে কোন রেটরিক করবেন, এটি হলো আমাদের বাংলা ভাষায় বলে যে কার্টেসি কস্ট নাথিং, মানে বাংলা ভাষায় বংশের মানে আপনার যে ভাষা সেটা আপনার বংশের পরিচয়, আর ইংলিশে কার্টেসি কস্ট নাথিং। তো সেই জায়গাটা নিশ্চয়ই আমাদের এই তরুণ নেতারা মনে রাখবেন। সরকারের সমালোচনা চলবে এবং এইটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেই স্বাগত জানিয়েছেন যে যত পারেন সমালোচনা করুন। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার।